সুপ্রিয় স্টুডেন্ট, আমরা আবার আমাদের অনলাইন ভিত্তিক কার্যক্রমে ফিরে এসেছি। আমাদের আজকের বিষয় হোমিওপ্যাথি নিয়ম নীতি, ডিএসএমএস প্রথম বর্ষ। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে শিরোরোগ, আজকে শিরোরোগ নিয়ে একটু আলোচনায় যাব। শিরোরোগটা কি? শিরোরোগ ও অশিরোরোগের মধ্যে বৈশিষ্ট্যটা আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা যাব। শিরোরোগ ও অশিরোরোগের বৈশিষ্ট্য। তখন স্টুডেন্ট, শিরোরোগটা কি সেটা তো আমাদের জানতে হবে। শিরোরোগ কি? এখন দেখ, শিরোরোগ হচ্ছে এই যে সকল পীড়া। শিরোরোগটা কী হয়? যে এই পীড়াগুলো আরম্ভ হলে এগুলো বুঝতে পারা যায় না। প্রকৃত শিরোরোগে কী হয়? অজ্ঞাতসারে ধীরে ধীরে কিন্তু নিজের শরীরের মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে। কী করে? যন্ত্রণার সৃষ্টি করে। এটা রোগী কিন্তু আগে বুঝতে পারে না, একদম অন্তঃসার। একটা সময় কী হয়? রোগী একেবারে অন্তঃসার শূন্য হয়ে পড়ে, একদম শেষ পর্যায়ে চলে যায়। অন্তঃসার শূন্য হয়ে কী হয়? জীবনী শক্তি একেবারে নিঃশেষ করে ফেলে। কী হয়? জীবনী শক্তি ওষুধ ছাড়া, প্রকৃত ওষুধ ছাড়া জীবনের শক্তি কী হয়? তার হাত থেকে পরিত্রাণ পায় না, তাকে আস্তে আস্তে এতটাই নিঃশেষ করে ফেলে। কিন্তু যে ওষুধ খেয়েও যখন জীবনের শক্তি দিতেই হয়, ওষুধ প্রকৃত ওষুধও যখন পড়ে, ওষুধও যখন পায়, কিন্তু তখনও অনেক সময় দেখা যায় যে রোগী আজীবন ভুগতে থাকে। রোগী কী হয়? আজীবন ভুগে, যদি ওষুধ পড়ে, ওষুধ পেলে, ওষুধ নিয়েও কিন্তু রোগী আজীবন ভুগতে থাকে। এবং কী হয়? কোনো কোনো সময় রোগীর মৃত্যুও হতে পারে। তাহলে আমরা কী বুঝলাম? যে শিরোরোগটা শরীরের মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধে এবং এই রোগী চিরদিন ভোগ করতে হয়। এই রোগটা কিন্তু রোগীকে চিরদিন এটা ভোগায়, চিরদিন ভোগায়। কিন্তু এটা ওষুধ ছাড়া তার জীবনের শক্তি কখনোই সবল হয় না। জীবনের শক্তি ওষুধ ছাড়া তার হাত থেকে, এই রোগের হাত থেকে কখনোই পরিত্রাণ পায় না। কিন্তু ওষুধ দিয়েও অনেক সময় কী হয়? এটা সারা জীবন ভোগ করতে হয় এবং কোনো কোনো সময় রোগীর মৃত্যুও হতে পারে। তাহলে স্টুডেন্ট, আমরা কী পেলাম? শিরোরোগ, অর্থাৎ শিরোরোগটা আমরা এক কথা বলতে পারি চিরদিন ভোগায়। আমরা এক কথা এটাই বলতে পারি যে শিরোরোগ চিরদিন ভোগায়। আচ্ছা, এবারে আসেন শিরোরোগটা আমরা পাইলাম। এখন আসেন অশিরোরোগটা কি? অশিরোরোগ, তাহলে অশিরোরোগটা হচ্ছে এই জাতীয় রোগ হঠাৎ করে আসি উপস্থিত হয়। এটা কিন্তু আগে কোনো বলা নাই, এটা হঠাৎ করে দেখা দেয়। দ্রুত জীবনের শক্তির কী হয়? পরিবর্তন সাধন করে। হঠাৎের মধ্যে জীবনের শক্তি কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে কী হয়? জীবন নাশ করে, অথবা রোগটাই সমূলে দূরীভূত হয়। জীবনটা নাশ হয়, হঠাৎের মধ্যে কী হয়? জীবন নাশ করে, অথবা রোগটাই বা পীড়াটাই সমূলে দূরীভূত হয়ে যায়। আচ্ছা, এই পীড়ার কিন্তু ভোগকাল হচ্ছে নির্দিষ্ট। তাহলে অশিরোরোগের ভোগান্তিটা হচ্ছে কি? অশিরোরোগের ভোগান্তিটা হচ্ছে ভোগকাল, পীড়ার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। এই পীড়ার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে রোগের বিকাশটা ঘটে। তারপরে ধরেন ওষুধ ছাড়াও কিন্তু এ রোগ আরোগ্য করা সম্ভব। তাহলে অশিরোরোগটা কী হয়? ওষুধ ছাড়া, এটাকে আমরা তরুণ রোগও বলতে পারি। এটা হচ্ছে আমরা তরুণ রোগ। অশিরোরোগ এটা তরুণ রোগ। এই তরুণ রোগটা কী হয়? এটা কিন্তু ওষুধ ছাড়াও অনেক সময় কী হয়? এটা আরোগ্য করা যায়। এর জন্য দরকার কি আমাদের? শুধু একটু নিয়ম কানুন মেনে চলা, একটু ভালো পথ্যের ব্যবস্থা করা, উপযুক্ত পরিচর্যা, স্বাস্থ্যসম্মত বাসস্থান, এগুলো পাইলে মোটামুটি এটা অশিরোরোগটাকে আমরা কী করতে পারি? দ্রুত আরোগ্য করতে পারি। ওটাকে আমরা দ্রুত আরোগ্য করতে পারি। এবং এটার জন্য তেমন অনেক সময় ওষুধের প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজনও হয় না। তাহলে আমরা কী করতে পারি? তখন এটা ওষুধ ছাড়াও আমরা এটাকে নিরাময় করতে পারি। শুধু একটু উপযুক্ত যত্ন নিলে আমরা এই অশিরোরোগটা বা তরুণ রোগটাকে আমরা কী করতে পারি? নিরাময় করতে পারি। তাহলে স্টুডেন্ট, আমরা পাইলে আমরা শিরোরোগটাকে জানলাম এবং অশিরোরোগটাকে তাও জানলাম। তাহলে শিরো ও অশিরোরোগের বৈশিষ্ট্যটা আমরা আজকে আলোচনা করলাম। আমরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে আপনারা আগামী ক্লাসে
বলবেন, আমি আবার বুঝিয়ে দেব। তাহলে কি স্টুডেন্ট, আমরা শিরোরোগটা পেলাম। এবারে আসেন শিরোরোগের কারণসমূহ কী কী। আমরা শিরোরোগের কারণটা নিয়ে একটু আলোচনায় যাব। শিরোরোগের কারণটা কী? শিরোরোগের কারণটা হচ্ছে সুরা, সিফিলিস এবং সাইকোসিস। এই তিনটাই হচ্ছে শিরোরোগের মূল কারণ। সুরা, সিফিলিস এবং সাইকোসিসটা হচ্ছে শিরোরোগের মূল কারণ। এই তিনটি উপবিষয় তার প্রধান কারণ। এই তিনটি উপবিষয়িত উদ্ভিদ ক্রিয়াটাকে আমরা কী বলি? শিরোরোগ বলি। এই তিনটি উপবিষয়কে আমরা এই উপবিষয়িত উদ্ভিদ যাবতীয় রোগকে এই তিনটি উপবিষয়িত উদ্ভিদ রোগটাকে আমরা কি বলি? শিরোরোগ বলি। এটা আমরা শিরোরোগ বলি। শিরোরোগের কারণ উল্লেখ করতে গিয়ে হ্যানিম্যান এটাকে মায়াজম বলে আখ্যায়িত করেছেন। শিরোরোগের কারণ উল্লেখ করতে যায় এটাকে কী বলছে হ্যানিম্যান? মায়াজম। হ্যানিম্যান এটাকে মায়াজম বলে আছেন। মায়াজম বা দূষিত বাষ্প অশুভ প্রভাবের ফল। মায়াজম বা দূষিত বাষ্প, মায়াজমটা হচ্ছে অশুভ প্রভাবের ফল। মায়াজম বা দূষিত বাষ্প হচ্ছে অশুভ প্রভাবের ফল। চিরকাল উহা বিভিন্ন নামে বিভিন্ন মূর্তিতে ইহা আরোগ্য করতে হয়। এটা বিভিন্ন নামে বিভিন্ন মূর্তিতে এটা থাকে। এটাকে আরোগ্য করতে হলে জীবনের শক্তির একা শক্তিতে এটা সম্ভব হবে। এটা চিরকাল কী হয়? বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে থাকে, বিভিন্ন রূপে এবং বিভিন্ন মূর্তিতে থাকে। এটাকে আরোগ্য করতে হলে কী হবে? জীবনের শক্তি একার পক্ষে এটা সম্ভব না। জীবনের শক্তির একার শক্তিতে ইহা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব না। এটাকে কী হয়? পৃথক বা অন্য কোনো শক্তিরও প্রয়োজন হয়। এটাকে নিরাময় করতে হলে কী করতে হবে? অন্য শক্তিরও দরকার আছে। এটা জীবনের শক্তি একার শক্তিতে কিন্তু এটা নির্মূল হয় না। তাহলে আমরা শিরোরোগের কারণটাও জানলাম। শিরোরোগের কারণটা আমরা বুঝলাম। আচ্ছা, এবারে আসেন শুনুন মায়াজমটা কি। আমরা যখন শিরোরোগ করতে গেছি তখন শিরোরোগটাকে হ্যানিম্যান কি বলছে? মায়াজম বলে এসেছে। যে সুরা, সিফিলিস, সাইকোসিস নিয়ে এই তিনটা উপবিষকে কী বলা হয়েছে? হ্যানিম্যান কী বলেছেন? মায়াজম বলেছিলেন। তো এখন মায়াজম যে বলেছেন, তাহলে এখন আমরা জানবো মায়াজমটাকে। উনি যেহেতু মায়াজম বলে আখ্যায়িত করেছেন, তাহলে মায়াজমটা আমাদেরকে জানতে হবে। তৎকালীন বলা যায় যে তৎকালীন সময়ে হ্যানিম্যান অন্য কোনো শব্দ না পেয়ে ইহাকে মায়াজম বলিয়া উল্লেখ করিয়াছে। তাহলে কী হচ্ছে? অন্য কোনো সময় তৎকালে মানে তখনকার সময়ে হ্যানিম্যান যখন কোনো শব্দ কোনো না পায়, এটা আসলে উল্লেখ করা যায়, এটা আসলে বলা হয় যে কোনো শব্দ না পেয়ে যে হ্যানিম্যান কী করছে? এটাকে মায়াজম বলে উল্লেখ করেছে। তার মতে বা হ্যানিম্যানের মতে যাবতীয় রোগ মায়াজমের প্রভাবে সৃষ্টি হয়। হ্যানিম্যানের মতে কী হয়? যাবতীয় রোগ কিসের প্রভাবে সৃষ্টি হয়? মায়াজমের প্রভাবে সৃষ্টি হয়। হ্যানিম্যানের মতে যাবতীয় রোগ মায়াজমের প্রভাবে সৃষ্টি হয়। মায়াজম শব্দের অর্থ হইল উপবিষ, কলুষ বা ম্যালেরিয়া বিষ। উপবিষ, কলুষ বা ম্যালেরিয়া বিষ। যাবতীয় রোগের কারণ হইল এই মায়াজম। তাহলে মায়াজম শব্দের অর্থ আমরা কি পাইলাম? উপবিষ, কলুষ বা ম্যালেরিয়া বিষ। উপবিষ, কলুষ এবং ম্যালেরিয়া বিষ যাবতীয় রোগের কারণে হলো এই মায়াজম। আর মায়াজমটা হচ্ছে প্রাকৃতিক রোগ সৃষ্টিকারী দানব। মানে ইহাকে প্রাকৃতিক রোগ সৃষ্টিকারী দানব বলেছেন। দানব বলে এটাকে আখ্যায়িত করেছেন। তাইলে আমরা কী পেলাম স্টুডেন্ট? আমরা মায়াজমটা কি সেটাও পেলাম। তাহলে এতক্ষণ আমরা হ্যানিম্যান সুরা, সিফিলিস, সাইকোসিসকে যখন মায়াজম বলে উল্লেখ করেছেন, তখন আমরা মায়াজমটা কি সেটাও আমরা পড়লাম এবং জানলাম। মানে মায়াজমটাকে যখন আমরা জানলাম, তাহলে এবারে আসেন সুরাটা কি। আমরা এবারে একটু সুরার দিকে যাব যে সুরা কি। সুরা শব্দের অর্থ হচ্ছে খোস, পাঁচটা, তারপরে ধরেন চুলকানি, চর্মরোগ ইত্যাদি। তাহলে সোরা কী হয়েছে? সোরা শব্দের বুৎপত্তিগত অর্থ। সোরা শব্দের এক কথায় অর্থ বলা হয়। সোরা শব্দটা কী হয়? সোরা শব্দের অর্থ হলো চুলকানি, খোসপাঁচড়া, চর্মরোগ, স্ক্যাবিস, সোরিয়াসিস ইত্যাদি ইত্যাদি।
বা কুষ্ঠরোগও বলা যায়। কুষ্ঠরোগ এগুলাকে আমরা সোরা বলতে পারি, এগুলাকে আমরা সোরা। এটা এবং এটা হচ্ছে চর্মরোগের জীবাণু আছে, এটা চর্মরোগের জীবাণুটাকে আমরা সোরা বলতে পারি। তাহলে স্টুডেন্ট সোরাটা কী পাইলাম আমরা? সোরা হচ্ছে চুলকানি, খোসপাঁচড়া, চর্মরোগ বা চর্মরোগের জীবাণু, স্ক্যাবিস, সোরিয়াসিস, কুষ্ঠ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা সোরা বলতে পারি। ডক্টর রবার্টের মতে সোরা হিব্রু শব্দ। তাহলে সোরাটা কিসের শব্দ? সোরা কিন্তু হিব্রু শব্দ থেকে এসেছে। তাহলে ডক্টর রবার্টের মতে সোরাটা কি হচ্ছে? হিব্রু শব্দ থেকে এসছে। হ্যানিম্যানের মতো সোরা হলো মানুষের আদি রোগ। তাহলে হ্যানিম্যানের মতে আমরা কি পেলাম? সোরা হচ্ছে মানুষের আদি রোগ। মনুষ্য সমাজে সোরা অসংখ্য রোগের কারণ এবং সহস্র শিষ্য দানব। এটাকে কিন্তু আগেও হ্যানিম্যান দানব, যেমন মায়াজমেও কিন্তু এটাকে প্রাকৃতিক রোগ সৃষ্টিকারী দানব বলে আছেন, কিন্তু এখন সোরাটাকেও কিন্তু হ্যানিম্যান কী বলছে? দানব বলে উল্লেখ করেছেন। বলছে অসংখ্য মনুষ্য সমাজে সোরা অসংখ্য রোগের আকার এবং সহস্র শিষ্য দানব বলেছেন। সহস্র শিষ্য দানব বলেছেন। শিরারোগসমূহের 8 ভাগের 7 ভাগের মূল কারণ হলো এই সোরা। শিরারোগসমূহের 8 ভাগের 7 ভাগেরই মূল কারণ এই সোরা। তাহলে আমরা কী পাইলাম? সোরা পাইলাম। সোরাটা কি আমরা সেটাও জানলাম। তাহলে আমরা কী পেলাম? সেটা আজকে আমরা গেলাম শিরারোগ ও শিরারোগের বৈশিষ্ট্যটা কী, শিরারোগের কারণসমূহ কী কী, মায়াজম কি, সোরা কি। তো স্টুডেন্ট আমরা আগামী ক্লাসে সোরার সুপ্ত সোরার লক্ষণাবলী নিয়ে একটু আলোচনা করব। সোরার আরও আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আর পারাবো না, আজকে আমরা এখানেই শেষ করব। কথা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।